আর্জেন্টিনার ছন্দটা গত ৪ বছর ধরে একই আছে, ওরা টিম হিসেবে খুব পারফেক্ট এই মুহূর্তে। বাংলাদেশে হচ্ছে সব থেকেতে আর্জেন্টিনার জনপ্রিয়তা বা ফ্যানবেস সব থেকে বেশি। আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ জিতে যায়, সেই ৭০ বাংলাদেশে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে ৭০ কোথায় গিয়ে পৌঁছাবে আর্জেন্টিনা যদি এবার চ্যাম্পিয়ন হয়? ক্যাপ ভার্দে চমক জাগানো দল। আমার বাংলাদেশে দুইজনের লেখা আমি পড়েছিলাম, এরা ক্যাপ ভার্দেকে এবার চমক জাগানো দল বলেছিলাম। আমি নিজেও বলেছিলাম যে এই দলটা কিন্তু ভালো করবে, ওদের কিন্তু অনেক ভার্সিটালিটি আছে বলে আপনি দিন শেষে সেরা দল বা সেরা খেলা দিয়েও জিততে পারবেন না যদি ভাগ্য আপনার পাশে না থাকে। তো ভাগ্যটাও আসলে পাশে থাকা দরকার। আমরা ২০১০ সালেই হেক্সা দেখার কথা ছিল। এরপরে তো আবার হালান্ডের নরওয়ের সঙ্গে খেলা, যে নরওয়ের সঙ্গে ব্রাজিল কখনো জেতেনি, বিশ্বকাপে একবার খেলা হয়েছে, সেবারও হেরে। বিশ্বকাপ জমে উঠেছে এবং বিশ্বকাপের উন্মাদনায় সব দলগুলো নিজেদের সামর্থ্য দেখাচ্ছে। তবে সবচেয়ে আশার খবর বাংলাদেশের ফেভারিট দুটা টিম, বাংলাদেশের ভক্তদের কাছে ব্রাজিল, আর্জেন্টিনা দুইটা দলই টুর্নামেন্ট যতই আগাচ্ছে ততই তারা ছন্দে ফিরছে। সব বিষয়ে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন আজকে দুজন গেস্ট। একজন জাফর হোসাইন, যিনি ব্রাজিল ফ্যান, এবং একই সঙ্গে আশিক জামান, যিনি হচ্ছেন অ্যাডভার্গোর স্বত্বাধিকারী এবং একই সঙ্গে আর্জেন্টিনা সমর্থক। দুজনকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, একটু স্বস্তির খবর বোধ হয় আমাদের বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য নিশ্চয়ই। আপনারা কি আমার সঙ্গে একমত কিনা যে টুর্নামেন্ট যতই আগাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা দুইটা দলই আসলে গুছিয়ে নিচ্ছে বেশি করে এবং আস্তে আস্তে করে আগাচ্ছে, এবং মানে যতই খেলা তাদের গড়াচ্ছে এবং তার মনে হচ্ছে যে ছন্দ তাদের বাড়ছে। জাফর, কি একমত কিনা আমার সঙ্গে? আমি একমত। আসলে আর্জেন্টিনার ছন্দটা গত ৪ বছর ধরে একই আছে, ওরা টিম হিসেবে খুব পারফেক্ট এই মুহূর্তে, এবং ওদের ছন্দটা এখনো হারায়নি। আসলে হারাবে কখন এটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর যতটুকু ইনজুরি সমস্যা ছিল আমরা দেখেছি যে রোমেরো সম্ভবত ফিরেছে, আবার হয়তো খেলবে। কিন্তু ব্রাজিলের জন্য সমস্যাটা হচ্ছে যে ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচ শেষে একজন করে নতুন করে হসপিটালে যাচ্ছে। তো এটা আসলে অনেক শঙ্কার ব্যাপার। এমনিতেই আমরা বেশ কয়েকজন স্টার প্লেয়ার হারিয়েছি, এখন আবার নতুন করে পাকুয়েতা এবং রাফিনহার ইনজুরি আমাদেরকে আসলেই অনেক ভাবাচ্ছে। আচ্ছা আশিক ভাই, আপনি তো মানে জার্সি তৈরি করেছেন অনেক আপনার প্রতিষ্ঠানে, তো আপনি আর্জেন্টিনার জার্সি পরে আছেন, বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনার ফ্যান, আমরা পরিচয় করে দিয়েছি। বাট একদম যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, বাংলাদেশে বর্তমানে আপনারা সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন যে জার্সির চাহিদার কথা বলি বা জার্সি সেলের কথা বলি, ওইখান থেকেও তো ধারণা করা যায় মানে ফুটবল সমর্থকের পার্সেন্টেজ আসলে কেমন ব্রাজিল, আর্জেন্টিনা, মানে একদম আপনার পয়েন্ট অফ ভিউ থেকে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রথম থেকে যেটা দেখে আসছি, বা বিশেষ করে বাংলাদেশে হচ্ছে সব থেকেতে আর্জেন্টিনার জনপ্রিয়তা বা ফ্যানবেস সব থেকে বেশি। তো আমি আমার জায়গা থেকে আমি যে পরিমাণ জার্সি প্রোডাকশন করেছি আমার অ্যাডভার্গো থেকে, দেখা যাচ্ছে যে 70% আর্জেন্টিনা, আর 20% ব্রাজিল, আর 10% আদার্স কান্ট্রি আর কি। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে আমি বলতেই পারি যে আর্জেন্টিনার ফ্যানবেস বাংলাদেশের সব থেকে বেশি, এবং ধারাবাহিকভাবে আগামীতে আরো বেশি বাড়বে, আমি আশাবাদী যেটা আর কি। আচ্ছা, ব্রাজিলের জার্সির চাহিদা কি এমন হয়েছে যে গ্রুপ পর্বে দুই একটা ম্যাচ যাওয়ার পরে ব্রাজিল যে জার্সির চাহিদা একটু বেড়েছে? ব্রাজিলের জার্সিটা যেটা হয়েছে, আমরা প্রথম যেটা খেলা ছিল মরক্কোর সঙ্গে, ওই দিনকে খেলার পর থেকে ব্রাজিলের কিছুটা একটু কমতে থাকে আর কি। এরপরে তুলনামূলক কিছুদিন চলছিল আর কি। আর মাঝখানে তো এই আমার কাছে যেটা হয়েছে, এক সপ্তাহ ধরে ব্রাজিলের কোনো খবরই নেই আর কি, মানে জার্সির কোনো চাহিদাই নেই গত এক সপ্তাহ ধরে? একদমই চাহিদা নেই আর কি। কি মনে হচ্ছে জাফর হোসেন, কারণটা কি? যে মানে উনি তো একদম ডিরেক্ট ওনার প্রতিষ্ঠান জার্সি তৈরি করে অ্যাডভার্গো, তো সেই জায়গা থেকে তারা সবচেয়ে ভালোভাবে বলতে পারবে কেন আসলে মনে হচ্ছে যে গত এক সপ্তাহ ধরে ব্রাজিলের জার্সির কোনো চাহিদাই না থাকার কারণ আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমাদের প্রস্তুতি তো অনেক আগে থেকেই শুরু হয়। আমার মনে হয় যে ওনার মাধ্যমে যদি নাও নেয়, তবে আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা বাংলাদেশে জার্সি বিক্রয় করে বা ইম্পোর্ট করে। এদের কাছ থেকে আমি শুনেছি যে যথেষ্ট পরিমাণ ব্রাজিলের চাহিদা ইভেন দিয়েও শেষ করা যাচ্ছে না। আর ব্রাজিলের হোমের চেয়ে অ্যাওয়েটার চাহিদাও এবার খুব বেশি ছিল। আর দ্বিতীয়ত বাংলাদেশের সাপোর্টটা দিয়ে তো আসলে আপনি ব্রাজিলকে হিসাব করলে হবে না। আপনি দেখবেন যে বিশ্বকাপে মরক্কোর সাথে ম্যাচের পরে সিবিএস সহ ফক্স সহ কয়েকটা টিভি চ্যানেল ঘোষণা দিয়েছে যে ওদের সর্বোচ্চ দেখা ম্যাচ ছিল ব্রাজিল বনাম মরক্কো প্রথম ম্যাচ। ইভেন ইউএসএর প্রথম ম্যাচটার চেয়েও বেশি, আর্জেন্টিনার চেয়েও বেশি। সুতরাং আমাদের ফ্যান বেসটা আসলে বিশ্বময়, শুধু বাংলাদেশ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমাদের যেহেতু এত বিশাল ফ্যান বেস, এখানে হয়তো কম হতেও পারে, এটা আমারও ধারণা যে বাংলাদেশে হয়তো একটু কম, কিন্তু ওই 70 আর 20-এর যে হিসাব সেটা আসলে পারফেক্ট কোনো তো আপনার কাছে কি মনে হয় যে ব্রাজিল যদি মানে আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ জিতে যায়, সেই 70 বাংলাদেশে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে 70 কোথায় গিয়ে পৌঁছাবে?
আর্জেন্টিনা যদি এবার চ্যাম্পিয়ন হয়? ধরেন আমরা যখন ফুটবল দেখা শুরু করি ছোট থেকে, তখন আমরা আর্জেন্টিনার কোনো সাফল্য দেখি নাই। 2021 সাল পর্যন্ত আমার যতটুকু, আমি 2002 বিশ্বকাপটা আমার প্রথম দেখা, চোখের দেখায়। তো ওই বিশ্বকাপে ব্রাজিল জেতার পরে আমরা তখন ছোট ছিলাম, আমরা রাস্তাঘাটে মিছিল করেছিলাম এবং আমাদের অনেক ফ্রেন্ডরা, ক্লাসমেটরা তখন ছোট ছোট, আমরা সবাই মাথার চুল ফেলে দিয়েছিলাম রোনালদোকে স্মরণ করে। তো তখন আমরা আর্জেন্টিনার সাফল্য দেখি নাই। তারপর থেকে 2021 পর্যন্ত, 2002 থেকে 21 পর্যন্ত ব্রাজিল 7টা ট্রফি জিতেছে। এর ভিতরে আর্জেন্টিনার কখনো ট্রফি জিতে নেই। কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু কমে নাই। যারা সাপোর্ট করেছে, লয়াল ছিল, তারা ছিলই। সুতরাং ওই 70-65 আসলে হিসাব না, যারা লয়াল থাকবে তারাই থাকবে। আর যদি কেউ চলে যায়, তাহলে সে কখনোই ব্রাজিল সাপোর্টার বা আর্জেন্টিনার সাপোর্টার ছিল না। তারা হয়তো বা সুযোগ বুঝে পোল্টি মারলো আর কি। আচ্ছা ভাই, মানে এই জার্সির চাহিদাটা আসলে, আমরা তো ব্রাজিল আর্জেন্টিনা দেখি, মানে বাংলাদেশে বলা হয় ব্রাজিল আর্জেন্টিনার পরে জার্মানির ফ্যান বেশি, বাট মানে জার্সির চাহিদা কি মানে ব্রাজিল আর্জেন্টিনার পরে কি জার্মানিরই বেশি ছিল না অন্য কোনো দলের, বা পর্তুগাল বা হচ্ছে স্পেন? এখানে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের পরে হচ্ছে জার্মানির একটা চাহিদা আছে, পর্তুগালের একটা চাহিদা আছে, আর হলো স্পেনও আছে, আবার হচ্ছে এই কয়েকটা কান্ট্রি আর কি দেখা গেছে আমাদের কাছ থেকে বিশেষ করে আর কি। আর মানে এই যে স্পেন বা হচ্ছে মানে আগে তো আপনারা ধরেন যে আপনি প্রতিষ্ঠান তো ধরেন যত বছরের আগে থেকে তো খেলা ধরেন অনেক আগে থেকে ফলো করেন আপনি, তো একটা সময় আমরা দেখেছি যে আসলে ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি জার্মানিটা সবচেয়ে বেশি ছিল, দুই একটা ফ্রান্সের পতাকা দেখা যেত। তো আর পাশাপাশি ধরেন যে দুই একটা পতাকা, পর্তুগালে তো তেমন ছিল না আগে, রোনালদোর যুগের আগে কখনো আমরা দেখিনি পর্তুগাল। তো এই যে পরিবর্তনটা এখন মানে পার্সেন্টেজ কেমন মনে হয় যে জার্সির চাহিদা বা পতাকার চাহিদা দেখেন যেটা? এখানে হচ্ছে আমরা মূলত আসলে জার্সি ম্যানুফ্যাকচার করি আর কি, পতাকাটা তুলনামূলক কম করা হয়, কারণ আমাদের এবার জার্সি প্রোডাকশন এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে পতাকার দিকে ওইভাবে আসলে আমরা প্রোডাকশন করার মতো পরিবেশ বা সুযোগটা হয়ে আসেনি আসলে, যে কারণে পতাকার থেকে এখন বিশেষ করে হচ্ছে জার্সির প্রতি মানুষের ভালোবাসা বা আবেগ এটা একটু বেশিই দেখা যায় আর কি। এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে মানে আগে যেমন ছাদে ছাদে যে পরিমাণ পতাকা থাকতো, হ্যাঁ, আপনারা দুইজনের সম্ভবত আমার সাথে একমত হবেন যে এখন কিন্তু ওই মানে অন্তত এই ওয়ার্ল্ড কাপে এটা কম। পরিমাণটা নাই, ওইটা নাই। জি। এগুলো হচ্ছে জার্সি এখন আসলে একটা ট্রেন্ড হয়ে গেছে, লাইক দ্যাট, যে যেমন আমি হলো জার্সি পরে আপনার স্টুডিওতে কথা বলছি, ভাইয়া যেমন স্টুডিওতে কথা বলছে, আর এখন হচ্ছে জার্সি আগে ছিল জাস্ট খেলার মাঠে, আর এখন জার্সিটা হচ্ছে খেলার মাঠের বাইরেও বিভিন্ন অফিস আদালত কর্পোরেট সব জায়গায় ছড়ায় ছিটায় আছে আর কি। এখন হচ্ছে একটা জার্সি হলো আমাদের একটা ঐতিহ্য বা ভালোবাসার একটা আবেগ হয়ে দাঁড়িয়ে গেছে আর কি এটা। এখন আমাদের কাছে বিশেষ করে এমনভাবে জার্সির রিকোয়ারমেন্টগুলো আসে, মনে হচ্ছে যে উনি নিজেই প্লেয়ার, হয়তো উনিই মাঠে নামবেন এরকম। টেলিভিশনের সামনে খেলা দেখতে ওনার জার্সি ম্যান্ডেটরি, এবং একই সঙ্গে পেছনে নাম লিখলেও পিছনে নাম লিখলে তো কোনো কথাই নেই আর কি। তো সেই জায়গা থেকে জার্সির প্রতি এখন হচ্ছে ভালোবাসাটা অনেক বেড়ে গেছে দর্শকদের আর কি এটা। জাফর, মাঠের খেলায় যদি আমরা একটু ফিরি, মানে বাস্তবতার হিসেবে একটা হিসেব করা হচ্ছে যে আর্জেন্টিনার জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি সোজা। এই যে ওয়ার্ল্ড কাপের ফিক্সচার করা হয় বা হচ্ছে আগে থেকেই কি এত ধারণা থাকে যে আর্জেন্টিনার জন্য সোজা করা হচ্ছে, বা এই যে মানে যারা বলছে মানে এন্টি আর্জেন্টিনা যারা, তারা যে বলছে যে এই যে পড়ছে হচ্ছে কেপ ভার্দে, তারপরে পড়বে ইজিপ্ট, এইভাবে দুর্বল দলগুলো পাচ্ছে, ব্রাজিল বা পর্তুগালের আগে সহজ প্রতিপক্ষই পড়বে, বা কলম্বিয়ার আগে, কেন আসলে আর্জেন্টিনা এই সুবিধা দেয়? বাস্তবতা আসলে কি বলে হিসেবটা? আসলে বিশ্বকাপে কোনো দলই সহজ না। জার্মানি প্যারাগুয়ের সাথে হেরে গেল, বা এই বড় বড় দলগুলো বিদায় নিচ্ছে। আপনি দেখেন ব্রাজিল যখন প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করলো, তখন পুরো বিশ্বময় ব্রাজিল ফ্যানদের একটা হাহাকার শুরু হলো, মরক্কো খুব ছোট দল, তাদের সাথে কেন ড্র করবে। বাট দেখেন নেদারল্যান্ডসকে ওরা উড়িয়ে দিয়েছে। এখন ফুটবলটা আসলে বৈশ্বিক হয়ে গেছে। আপনি একটা পরিসংখ্যান গতদিন দেখলাম যে ফ্রান্সে জন্ম নেওয়া 99 জন প্লেয়ার এই বিশ্বকাপে আছে, যেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। সুতরাং আফ্রিকান টিমগুলোতেও যারা খেলছে বা অন্যান্য টিমগুলোতে, এরাও কিন্তু ইউরোপিয়ান ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে, লাতিন ফুটবলের প্রশিক্ষণ নিয়ে তারপর তারা খেলতে যাচ্ছে। সো এখানে আসলে ছোট বড় করে দেখার সুযোগ নেই। আর আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে খুব সম্ভবত কলম্বিয়া। আপনি কলম্বিয়াকে ছোট করে দেখতে পারেন, ওরা গত কোপা আমেরিকা ফাইনাল খেলেছে এবং আর্জেন্টিনার সাথে ওরা হেরেছে ট্রাই ব্রেকারে। সো যারা এটা বলে, ওরা আসলে ব্যাপারটাকে ফলো করে না। আর ফিফার এই ব্যাপারগুলোতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে এখানে চলে আসতো, বা গ্রুপে আরেকটু ওলট পালট হলে এখানে চলে আসতো। এখন আপনি তো আর দাবি করতে পারেন না ব্রাজিল ফ্যান হিসেবে যে আর্জেন্টিনা কেন সেকেন্ড হলো না গ্রুপে। কেপ ভার্দে নিয়ে অনেক কথা হচ্ছে। কেপ ভার্দে চমক জাগানো দল। আমার
বাংলাদেশে দুইজনের লেখা আমি পড়েছিলাম। এরা ক্যাপভার্দ থেকে এবার চমক জাগানোর দল বলেছিল, আমি নিজেও বলেছিলাম যে এই দলটা কিন্তু ভালো করবে, ওদের কিন্তু অনেক ভার্সিটালিটি আছে এবং ওদের অনেকগুলো প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগে খেলে। এদের হয়তো বা মনে হয় যে 5 লক্ষ মানুষের দেশ প্লেয়ার নেই, বাট আসলে ওদের একটা ফুটবল কালচার তৈরি হয়েছে। ফুটবল কালচার তৈরি হওয়ার জন্যই কিন্তু ওরা বিশ্বকাপে এসেছে, পারফর্ম করেছে এবং 3টা বড় দলের সাথে কিন্তু তারা খেলে এসেছে। সো আর্জেন্টিনার এই ম্যাচটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনি তো আর্জেন্টিনার খেলা দেখেন, মেসির খেলা দেখেন, মানে কতটুকু অবাক হন এই বয়সের মেসি এমন পারফর্ম করছে, বা বিশ্বকাপের আগে কি বিশ্বাস করেছিলেন কিনা? এটা আসলে অবাক করার বিষয়, বিশেষ করে মেসি যেভাবে খেলছে এটা খুবই অদ্ভুত আর কি। আর ওনার খেলাধুলা হচ্ছে আমাদের দর্শকদের মন জয় করে নিয়েছে। আর উনি হচ্ছে যেভাবে একাধারছে এবার গোলগুলো দিয়েছে, এটা একটা অবিশ্বাস্য আর কি। আর মেসি রোনালদো যদি কম্পেয়ার করতে বলি, অন্তত এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স বা রিসেন্ট পারফরমেন্সে, মানে অনেকেই তো মানে দেখলাম যে রোনালদো এক ম্যাচে 2টা গোল করার পরে একদম বললো যে না, রোনালদো ব্যাক, মেসি এবার কিছু করতে পারবে না, রোনালদো একদম ছিঁড়ে ফুড়ে ফেলবে, এবং রোনালদো নিজেও বললো আই এম ব্যাক। বাট আলটিমেটলি পার্থক্যটা কেমন দেখেন? পার্থক্যটা আসলে ওদের কাছে মেসির প্রতি একটা অন্য রকমের এই জায়গাটাতে। আচ্ছা, আর মানে আর্জেন্টিনা দল আসলে কতটা তৃপ্তি দিতে পারছে আপনারা যারা ফ্যান তাদের? এবারের বিশ্বকাপটা আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আমাদের দর্শকদের 100% তৃপ্তি দিতে পেরেছে, এবং আগামীতেও দেবে। আর্জেন্টিনার প্রতি আমাদের সেইটুকু আছে। আর বিশেষ করে আসলে আমরা যারা বাঙালি তারা সবসময় চায় যে মাঠে আর্জেন্টিনা ব্রাজিল শেষ পর্যন্ত টিকে থাকে। আর্জেন্টিনা ব্রাজিলটা হচ্ছে কি আমাদের আসলে সব থেকে বেশি আনন্দ দেয়, তৃপ্তি দেয়। এবং আমরা যদি দেখে যেতে পারি যে এবার বিশ্বকাপে কোনোভাবে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয়, এটা আমাদের জন্য সব থেকে বড় তৃপ্তির জায়গা বা আনন্দের জায়গা। বাংলাদেশের যত ধর্মীয়মূলক অনুষ্ঠান হোক না কেন, এটা সব থেকে সেরা একটা হবে। আর এটা যে কতটা আনন্দর সকল দর্শকদের, লাস্ট এতে যদি ব্রাজিল হেরে যেত তাহলে অনেকটাই কিন্তু 50% আনন্দর পরিমাণটা কমে যেত। তো আমরা মনে প্রাণে চাই যে 2টা দলই অন্তত শেষ পর্যন্ত যাক, আমরা যেন আনন্দের সাথে তৃপ্তির সাথে যেন মাঠে হই হল্লা করে একসঙ্গে খেলা উপভোগ করতে পারি। জাফর, কথা হচ্ছিল যে ব্রাজিল আর্জেন্টিনা মানে কোন রাউন্ডে গেলে মুখোমুখি হতে পারে এবং ম্যাচটা কেমন হবে আপনার মতে? প্রথমত আসলে আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলে না, যেটা বাস্তব। আমি কখনোই দেখিনি আর্জেন্টিনা গত 30-40 বছরে সুন্দর ফুটবল খেলেছে এরকম কোনো খেলা খুব কম, মানে একটা টিম কন্টিনিউ সুন্দর ফুটবল খেলেছে, ডমিনেট করেছে, এই ধরনের খেলা আমরা দেখি নাই। ইভেন ম্যারাডোনার সময় আর্জেন্টিনা ডিফেন্সিভ ফুটবলই খেলেছে, ম্যারাডোনা এবং স্ট্রাইকারকে দিয়ে তারা তাদের অ্যাটাকটা সাজিয়েছে। সেম এবারও আপনি যখন বলছেন যে মেসির খেলা দেখে মন ভরছে কিনা, আসলেই মন ভরে নাই, কারণ মেসি এখন আগের মতো খেলে না। কিন্তু মেসিকে একটা নির্দিষ্ট রোলে খেলানো হচ্ছে। এই ধরনের একটা লিজেন্ডারি প্লেয়ারকে যখন একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় যে শুধু তুমি এই কাজটাই করবে, এবং সে যখন এই কাজটাই করে তখন এর চেয়ে ভয়ঙ্কর কিছু নাই। আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ যখন রোনালদোকে ইউজ করতো শুধু একটা কাজে, যে গোল করে যাও, মাদ্রিদ টানা 3বার ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিল। মেসিকে ঠিক আর্জেন্টিনা সেভাবে ইউজ করছে যে অত বেশি প্রেশারের দরকার নেই, তোমার প্রেস করতে হবে না, বল কেড়ে নিতে হবে না, তোমার কাজ শুধু এবার গোল বানানো আর গোল করা। মেসি দেখবেন যে বেশিরভাগ সময়ই যখন বল পায়ে না থাকে দেখবেন হাঁটাহাঁটি করে, রেস্ট করে, মাঠের মধ্যেই সে তার পজিশনে চলে যায়, গোল করে দিচ্ছে। সো এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা সুন্দর ফুটবলের জন্য কখনোই বিখ্যাত ছিল না, তারা লিজেন্ডারি 2-4 জন প্লেয়ারকে নিয়ে বিখ্যাত হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার যে ক্রেজটা, এটা মূলত ম্যারাডোনা থেকে শুরু, এবং মেসি এসে এটাকে পরিপূর্ণতা দিয়েছে। সুন্দর ফুটবলটা মূলত খেলেছে ব্রাজিল, আর অসফল দল হিসেবে সুন্দর ফুটবল খেলেছে নেদারল্যান্ডস, আর তারপরে খেলেছে স্পেন। কিন্তু স্পেন একটা পর্যায়ে এসে সাফল্য পেয়েছে 2008 সাল থেকে। তো এই 3টা দলকে সুন্দর ফুটবলের ক্ষেত্রে বলা হয়। জার্মানরা মূলত একটু অন্যরকম ফুটবল খেলে, ওরা মেশিনের মতো, যেটা আসলে জার্মান ফুটবলে এই মুহূর্তে নেই। তো ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা হলে এই মুহূর্তে আর্জেন্টিনা ফেভারিট থাকবে, এটাই নর্মাল, কারণ ওদের স্কোয়াড এই মুহূর্তে পারফেক্ট শেপে আছে, কনফিডেন্স ভালো। ব্রাজিল কার্লো আনচেলত্তির আন্ডারে আসার পরে এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স ভালো করছে, বাট প্রত্যেকটা ম্যাচের পরেই কিন্তু কার্লোর একটা দুশ্চিন্তা চলে আসছে যে তার একজন করে একাদশের প্লেয়ার ইনজুরি আক্রান্ত হচ্ছে, রাফিনহা গেল, পাকুয়েতা গেল। সো এই মুহূর্তে আসলে একটু টাফ যে ব্রাজিল কেমন করবে। বা কিন্তু তারপরও একটা কথা থাকে, আসলে ফুটবলে আপনি দিন শেষে সেরা দল বা সেরা খেলা দিয়েও জিততে পারবেন না যদি ভাগ্য আপনার পাশে না থাকে। তো ভাগ্যটাও আসলে পাশে থাকা দরকার। আমরা 2010 সালেই হেক্সা দেখার কথা ছিল, কিন্তু ভাগ্য ছিল না। একটা ব্রেক, আপনি একটা গল্প বলছিলেন ব্রেকের মাঝেই আমাদেরকে, যে ব্রাজিল যখন হচ্ছে জাপানের সঙ্গে 1 গোল খেলো,
এবং হারবে কি জিতবে একটা সংশয় ছিল। এরপরে আসলে ব্রাজিলের জার্সি চাহিদা কিংবা কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল যদি একটু বলবেন। আসলে যখন ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে আমাদের কাছে যখন মনে হলো যে হারবে বা কি জিতবে, তখন আমি একজন আর্জেন্টিনার যদিও বা কট্টর সমর্থক, আমার পাশাপাশি একজন ব্যবসায়ী, সেই দিক থেকে আমি মনে প্রাণে চেয়েছি যে না, ব্রাজিল অন্তত একটু টিকে যাক। আর যদি ওই সময় হেরে যেত তাহলে আমাদের মতো বাংলাদেশে যারা অনেক উদ্যোক্তা বা ব্যবসায়ী, এদের জন্য অনেক বড় একটা ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতো। কারণ আমাদের সহ সারা বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ীদের কাছে হিউজ পরিমাণ ব্রাজিলের একটা জার্সি স্টক ছিল আর কি। তো ওইটা যদি সামহাও যদি হেরে যেত তাহলে পরে এই জার্সিগুলো স্টক হয়ে যেত, আর সেক্ষেত্রে আমরা ব্যবসায়ী হিসেবে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যেতাম। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক আমাদের দিকে সদয় হয়েছে। মানে আর্জেন্টিনা সাপোর্টার হয়েও ব্রাজিলের জন্য দোয়া করেছিলেন। হ্যাঁ, আমরা মনে প্রাণে যারা ব্যবসা করি তারা আমরা সবসময় চাই যে অন্তত এই দুইটা দল যদি মাঠে থাকে তাহলে আমাদের খেলাধুলার দিক থেকে আমরা যে আনন্দ বা তৃপ্তি পাবো, আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের মতো যারা আছে অসংখ্য মানুষের আসলে রুটি রোজগারের জায়গা এটা আর কি। এদিক থেকে আমাদের জন্য এরপরে তো আবার হালান্ডের নরওয়ের সঙ্গে খেলা, যে নরওয়ের সঙ্গে ব্রাজিল কখনো জেতেনি, বিশ্বকাপে একবার খেলা হয়েছে, সেবারও হেরেছে। এখন আসলে আপনাদের মতো ব্যবসায়ী যারা জার্সি তৈরি করেন, ব্রাজিলের জার্সি অনেক আছে যাদের কাছে, তারা আসলে কতটা ভয়ে আছে এখন? এরপর খুব বেশি একটা ভয় নাই, কারণ আমাদের কাছে অলমোস্ট আমরা শেষ করে দিয়েছি আর কি কিছুটা। তাহলে কি এখন কি দোয়া করবেন না ব্রাজিলের জন্য? এখন দোয়া করব, আমরা সবসময় দোয়া করি। যে আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই যে শেষ পর্যন্ত ব্রাজিল যেন মাঠে থাকে, কারণ আমাদের বাঙালির হচ্ছে আবেগ, এবং আর্জেন্টিনা ব্রাজিল যে মুখোমুখি আপনাদের খেলাধুলা করতে পারে, অন্তত একসাথে একযোগে আমরা একই জায়গায় রাস্তাঘাটে টেলিভিশন মনিটর লাগিয়ে যেটা আনন্দ, এর থেকে আর কিছু হতে পারে না আর কি। আর বাংলাদেশের বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল খেলাটা সব থেকে বেশি মানুষ ভক্ত। তো আমরা মনে প্রাণে চাই যে অন্তত দুইটা দল যেন ফাইনাল রাউন্ড ও ফাইনাল খেলায় যেন আমরা দেখতে পারি আর কি অন্তত। জাফর, আপনার কাছে কি মনে হচ্ছে কোন দুই দল আসলে ফাইনালে যাবে এবার, এবং কারা সবচেয়ে বেশি ফেভারিট? মানে চ্যাম্পিয়ন তো কে হয় আসলে বলা যায় না, যেমন আপনি যেমন বলছিলেন যে আর্জেন্টিনা খেলা মানে সুন্দর ফুটবল খেলে না, ওইটাও প্রতিপক্ষের জন্য ভয় থাকে, যেমন ফ্রান্সের খেলা আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে নষ্ট করে দিতে পারে। বাট ফাইনালে কোন দুই দল যাবে এখন পর্যন্ত পারফরমেন্স দেখে আপনার মনে হচ্ছে? এখন পর্যন্ত পারফরমেন্সে ফ্রান্সের ফাইনালটা কনফার্ম মনে হচ্ছে যে ফ্রান্স ফাইনালে চলে যাবে। আর এই পাশ থেকে আসলে বলা যাচ্ছে না, কারণ এই পাশে তিনটা দল যারা খুব ক্লোজ শক্তিতে, এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মোটামুটি খুব কাছাকাছি, এবং কলম্বিয়াও খুব কাছাকাছি। ইংল্যান্ডের শেষ ম্যাচ দেখে আপনার কি মনে হচ্ছে? ইংল্যান্ডের শেষ ম্যাচ দেখে আমার মনে হচ্ছে যে ইনজুরি মুক্ত ব্রাজিল যদি থাকে তাহলে, বা ইনজুরিটা যদি আর ঝামেলা না করে, তাহলে ব্রাজিলের জন্য ইংল্যান্ড বাধাটা পার করা সহজ হবে। আচ্ছা, ইংল্যান্ডের এই টিমকে হারানো কাদের জন্য সহজ, ব্রাজিল না আর্জেন্টিনা? ডেফিনেটলি আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে আছে বিশ্বকাপে, আর্জেন্টিনা এবং ফ্রান্স। আর্জেন্টিনা আসলে দল হিসেবে খেলছে। আমরা ফ্রান্সের কথা যদি আপনি বলেন, ওদের ক্ষেত্রে ফিয়ার ফ্যাক্টরটা হচ্ছে ওদের ওই যে চারজন প্লেয়ার যারা অ্যাটাকে খেলে, ওলিসে ডেম্বেলে, ডুয়ে এবং এমবাপ্পে, বা ডুয়ের জায়গায় বারকোলা। তো এই জায়গাটায় তো কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে ওরা আসলে একটা টিম হিসেবে খেলে। ওরা মেসিকে ছাড়াও কিন্তু ম্যাচ বের করে আনে, যেমন ব্রাজিলের সাথে ওরা সর্বশেষ যে ম্যাচটা খেললো ওটা মেসি খেলে নেই, কিন্তু পারফর্ম করেছে। একই মনে হচ্ছিল যেন একই টিম খেলছে, একই রকম খেলছে। সো এই যে টিমটাকে গড়ে তুলে আনা, এটার জন্য আর্জেন্টিনা। ব্রাজিল কি ভিনিকে ছাড়াই পারফর্ম করতে পারবে? না, ভিনিকে ছাড়া এই মুহূর্তে পারবে না, কারণ কার্লোর গেম প্ল্যানের জন্য ভিনি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কার্লো কোচ হওয়ার পরেই বলেছে, এবং ব্রাজিলের এই মুহূর্তে এই বিশ্বকাপের সবচেয়ে টপ পারফর্মারও ভিনির কোনো বিকল্প নেই। আপনার অলরেডি আমরা এস্তেবাও, রদ্রিগো, রাফিনহা সহ বেশ কিছু, তার মানে হচ্ছে ব্রাজিল ভিনিকে ছাড়া অসম্পূর্ণ, কিন্তু আর্জেন্টিনা মেসিকে ছাড়াও ফাইট করতে পারবে। জি, ডেফিনেটলি পারবে। ওরা এটা গত এক বছর ধরে দেখিয়েছে। ইভেন সর্বশেষ যে কোপার ফাইনালটা ওরা জিতলো, ওইখানেও কিন্তু মেসি সাব হিসেবে উঠে যাবার পরেই তারা ম্যাচটা বের করে এনেছে। আচ্ছা, কি মনে হচ্ছে আসলে আর্জেন্টিনার খেলা দেখে? মানে ব্রাজিলের চেয়ে তো এগিয়ে, সেটা ব্রাজিল ফ্যানই স্বীকার করলো। মানে কতটা, মানে আপনি কনফিডেন্ট যে ব্রাজিল মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনাল যাবে, এবং বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা কনফিডেন্ট? যেভাবে আসলে খেলে আসছে সেটা আমরা আশাবাদী অনেকটাই, যে না, আর্জেন্টিনা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ভাইয়া যেটা বললো যে ফ্রান্সও কোনো দিক থেকে কম না, ফ্রান্সের সম্ভাবনা অনেক বেশি আর কি। তারপরেও আমরা আশা করছি, দেখা যাক ফাইনালে আসলে কি দাঁড়ায়। আর এবার যেভাবে খেলা হচ্ছে আসলে প্রেডিকশন করা খুব টাফ যে কি হবে। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য এবং আলোচনা করার জন্য। এবং ব্রাজিল আর্জেন্টিনা আমরা চাই যে আগাতে থাকুক এবং শেষ পর্যন্ত সেমিতে গিয়ে দেখা হোক, এবং যে দল পারফর্ম করবে সেই দলই ফাইনালে যাক। এটাই শুভকামনা সবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।